আমি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে এলাম পরনের কাপড় ছাড়া আর কিছুই আমার সাথে ছিল না। শরীফ আমাকে চিৎকার করতে করতে বের করে দিল যে আমি একটা পরজীবী, আমি নাকি আজ পর্যন্ত একটি পয়সাও দিয়ে সাহায্য করিনি। বাবার মৃত্যুর আগে আমাকে দেওয়া সেই পুরনো কার্ডটির কথা মনে পড়ল। একটি কার্ড যা আমি কখনো ব্যবহার করিনি, কারণ তিনি আমাকে বলেছিলেন এটি যেন শুধু জরুরি অবস্থার জন্য জমিয়ে রাখি। আমি ব্যাংকে গেলাম এই ভেবে যে হয়তো সেখানে খুব সামান্য কিছু টাকা থাকতে পারে। ম্যানেজার কার্ডটি নিলেন, তথ্যগুলো প্রবেশ করালেন এবং হঠাৎ করেই তার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। তিনি আমাকে টেনে তার অফিসে নিয়ে গেলেন এবং প্রায় চিৎকার করে বললেন যে আমার এখনই ওই স্ক্রিনের দিকে তাকানো দরকার। সেই মুহূর্তে আমি যা দেখলাম তা আমাকে পুরোপুরি কাঁপিয়ে দিল। স্ক্রিনের সংখ্যাগুলো আমার চোখের সামনে নাচছিল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। ম্যানেজার বড় বড় চোখে আমার দিকে তাকিয়েছিলেন। তার মুখ সামান্য খোলা ছিল আর টেবিলের কোণ ধরে থাকা তার হাত দুটো কাঁপছিল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, মিসেস বাসেমা, আপনি কি জানেন এই অ্যাকাউন্টে কি আছে? আমি নাবোধক মাথা নাড়ালাম। আমি কথা বলার অবস্থায় ছিলাম না। তিনি আবার স্ক্রিনের দিকে ইশারা করে বললেন, এই অ্যাকাউন্টে 285 মিলিয়ন পাউন্ড আছে। আমি পেছনের চেয়ারে ধপাস করে বসে পড়লাম। আমার পা দুটোর আর আমাকে ধরে রাখার ক্ষমতা ছিল না। 285 মিলিয়ন পাউন্ড! কিভাবে? কখন? কেন বাবা আমাকে জানাননি? অজান্তেই আমার মুখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ম্যানেজার আমাকে এক গ্লাস জল এনে দিলেন। তার হাত তখনও কাঁপছিল। তিনি বললেন, মনে হচ্ছে আপনার বাবা খুব জ্ঞানী মানুষ ছিলেন। এই অ্যাকাউন্টটি 25 বছর ধরে সচল এবং এতে নিয়মিতভাবে বড় অঙ্কের টাকা জমা করা হয়েছে, এমনকি তার মৃত্যুর 6 মাস আগে পর্যন্ত। আমি জানতামই না যে আমার বাবার এত টাকা ছিল। আমরা একটি সাধারণ এলাকায় ছোট অ্যাপার্টমেন্টে খুব সাধারণ জীবনযাপন করতাম। তিনি ব্যবসা করতেন ঠিকই, কিন্তু তার কোনো বিলাসবহুল গাড়ি বা দামি পোশাক ছিল না। তিনি প্রতিদিন সকালে কাজে যেতেন এবং সন্ধ্যায় মশলা আর কাপড়ের ঘ্রাণ নিয়ে ফিরে আসতেন। আমরা সাধারণ খাবার খেতাম। আমরা একসাথে পুরনো টিভিতে অনুষ্ঠান দেখতাম। তিনি আমাকে দাদা দাদির গল্প শোনাতেন। তার কাছে এই পরিমাণ সম্পদ থাকার কোনো লক্ষণই ছিল না। ম্যানেজার বললেন, আরও আছে মিসেস বাসেমা, এই অ্যাকাউন্টটি কেবল সাধারণ কোনো সেভিংস অ্যাকাউন্ট নয়। আপনার বাবা খুব সুনির্দিষ্ট নির্দেশনা রেখে গেছেন। আপনি ছাড়া কেউ এই টাকা ব্যবহার করতে পারবে না, এমনকি আপনি বিয়ে করলেও বা আপনার সন্তান হলেও নয়। এই টাকা কেবল আপনারই। তিনি কঠোর আইনি শর্তাবলী রেখে গেছেন, যা বাইরের যে কোনো দাবি থেকে এটিকে রক্ষা করবে। আপনার স্বামী বা তার পরিবার এই টাকার এক পয়সাও স্পর্শ করতে পারবে না। আমার মাথা ঘুরতে লাগল। শরীফের সাথে কাটানো এই সমস্ত বছর, তার পরিবারের কাছ থেকে সহ্য করা সব অপমান, সব কথা মনে পড়ে গেল। তারা বারবার বলতো যে আমি গরিব, আমি শূন্য হাতে এসেছি এবং তাকে বিয়ে করতে পেরে আমি ভাগ্যবতী। তারা আমাকে তাদের বাড়ির চাকরানির মতো ব্যবহার করত। তার মা নওয়াল আমাকে সবসময় বলতো যে আমার কৃতজ্ঞ থাকা উচিত এবং তার ছেলের সেবা করা উচিত, কারণ সে আমাকে দারিদ্র্য থেকে বাঁচিয়েছে। তার বোন সালওয়া অবজ্ঞার সাথে আমার দিকে তাকাত। আমার পোশাক, জুতো সবকিছু নিয়ে মন্তব্য করত। সে বলতো, বেচারা বাসেমাকে দেখো, ওর তো একটা ভালো হ্যান্ডব্যাগও নেই। 3 বছর আগে আমি শরীফকে বিয়ে করেছিলাম। সে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করত এবং শুরুতে তার আয় ভালোই ছিল। সে দয়ালু ছিল, হাসত এবং আমাকে সাধারণ ভ্রমণে নিয়ে যেত। কিন্তু বিয়ের 2 মাস পর সবকিছু বদলে গেল। তার মা প্রতিদিন অ্যাপার্টমেন্টে আসতে শুরু করল। সে রান্নাঘরের আলমারি তল্লাশি করত, আমার রান্নার সমালোচনা করত এবং বলত যে আমি ঘর চালাতে জানি না। শরীফ কখনোই আমার পক্ষ নেয়নি। সে চুপচাপ বসে থাকত এবং তার মা যা বলত তাতে সম্মতি দিয়ে মাথা নাড়াত। ম্যানেজার তার টেবিলের ড্রয়ার থেকে একগুচ্ছ কাগজ বের করলেন। তিনি বললেন, এখানে আপনার বাবার ওসিয়তনামা আছে, যা তিনি মৃত্যুর 1 বছর আগে লিখেছিলেন। সেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে কয়েক দশকের কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে তিনি এই সম্পদ গড়েছেন। তিনি ভারত ও তুরস্ক থেকে দুর্লভ কাপড় আমদানি করতেন এবং কায়রো ও আলেকজান্দ্রিয়ার বড় ব্যবসায়ীদের কাছে সেগুলো বিক্রি করতেন। তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন, কারণ তিনি আপনার ভবিষ্যতের জন্য প্রতিটি পয়সা জমা করতে চেয়েছিলেন। তিনি জানতেন জীবন খুব কঠিন, বিশেষ করে নারীদের জন্য। তাই তিনি আপনাকে রক্ষা করতে এবং প্রকৃত স্বাধীনতা দিতে চেয়েছিলেন। আমি অশ্রুসিক্ত চোখে ওসিয়তনামা পড়তে শুরু করলাম। বাবার কথাগুলো ছিল স্পষ্ট, ভালোবাসা আর প্রজ্ঞায় ভরপুর। তিনি লিখেছিলেন,
আমার আদরের মেয়ে বাসেমা, যদি তুমি এটি পড়ছ তবে তার মানে আমি আর এই পৃথিবীতে নেই। আমি চাই তুমি জানো যে আমি প্রতিদিন তোমার জন্যই কাজ করেছি। প্রতিটি সফল চুক্তি আর জমানো প্রতিটি পয়সা ছিল তোমার সম্মানের সাথে বেঁচে থাকার জন্য। কাউকে তোমার মাথা নত করতে দিও না, কাউকে এমন সুযোগ দিও না যাতে সে তোমাকে মূল্যহীন মনে করে। তুমি একজন সম্মানিত মানুষের মেয়ে এবং এই অর্থ তোমার পূর্ণ অধিকার। আমি হাতের উল্টো পিচ দিয়ে চোখের জল মুছলাম। ম্যানেজার বললেন, আরও আছে, আপনার বাবার স্থাবর সম্পত্তিও রয়েছে। শহরের কেন্দ্রে তার 5টি দোকান, মাদিতে 2টি অ্যাপার্টমেন্ট এবং উত্তর উপকূলে 1 খণ্ড বড় জমি আছে। সব কিছু আপনার নামেই নিবন্ধিত। শুধু দোকানগুলো থেকেই মাসিক ভাড়া আসে প্রায় 15,000 পাউন্ড। আপনি এগুলো জানতেন না কারণ আপনার বাবা একজন আইনজীবীকে নিয়োগ করেছিলেন সবকিছু দেখাশোনা করার জন্য, যতক্ষণ না আপনি 29 বছরে পা দিচ্ছেন। যেহেতু আপনি কার্ডটি নিয়ে এসেছেন, আমরা এখনই অ্যাকাউন্টটি সক্রিয় করতে পারি। আমার মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সবকিছু খুব দ্রুত ঘটছিল। 2 ঘন্টা আগে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম গৃহহীন, অর্থহীন এবং মর্যাদাহীন অবস্থায়। শরীফ বারান্দা থেকে আমার কাপড়ের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং প্রতিবেশীদের সামনে চিৎকার করে বলেছিল যে আমি একজন ব্যর্থ নারী, আমি তার ওপর বোঝা এবং সে আমাকে খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে গেছে। প্রতিবেশীরা জানালা দিয়ে উকি দিচ্ছিল, কেউ ফিসফিস করছিল, আবার কেউ হাসছিল। লজ্জায় আমার মুখ পুড়ে যাচ্ছিল। আমি মাটি থেকে কাপড়গুলো তুলে নিয়েছিলাম এবং মাথা নিচু করে ভাঙা মন নিয়ে হেঁটে চলে এসেছিলাম। ম্যানেজার বললেন, মিসেস বাসেমা, আমি জানি এই সব কিছু একসাথে হজম করা আপনার জন্য কঠিন। সময় নিন। তবে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। আপনার বাবা আপনার জন্য একটি ব্যক্তিগত চিঠিও লিখে গেছেন। আপনি কি সেটি এখন পড়তে চান? আমি মাথা নাড়লাম। তিনি একটি মোটা ফাইল থেকে একটি পুরনো খাম বের করলেন। খামটি লাল গালা দিয়ে সিল করা ছিল এবং তাতে বাবার সুন্দর হাতের লেখায় আমার নাম লেখা ছিল। আমি কাঁপা কাঁপা হাতে সেটি খুললাম এবং পড়তে শুরু করলাম। বাসেমা, আমি জানি সত্যটা জেনে তুমি অবাক হবে। আমি তোমার সাথে সাধারণ জীবন কাটিয়েছি কারণ আমি চেয়েছিলাম তুমি নম্রভাবে বড় হও এবং পরিশ্রম ও অর্থের মূল্য বোঝো। তবে আমি তোমাকে লোভী মানুষদের থেকেও রক্ষা করতে চেয়েছিলাম, যারা কেবল সম্পদের লোভে তোমার কাছে আসে। এখন তুমি একজন প্রাপ্তবয়স্ক নারী, নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম। এই অর্থ বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করো, অভাবীদের সাহায্য করো, কিন্তু কাউকে তোমাকে ব্যবহার করতে দিও না। যদি কখনো নিজেকে কঠিন পরিস্থিতিতে পাও, মনে রেখো তুমি একা নাও, তোমার বাবা চলে যাওয়ার পরেও তোমাকে রক্ষা করছেন। আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। ম্যানেজার আমাকে টিস্যু দিলেন এবং শান্তভাবে বসে আমার দুঃখকে সম্মান জানালেন। কয়েক মিনিট পর মুখ মুছে আমি ভাঙা গলায় বললাম, আমি এখন কিছু টাকা তুলতে চাই। তিনি বললেন, অবশ্যই, আপনার কত প্রয়োজন? আমি বললাম, 50,000 পাউন্ড। তিনি কিছুটা অবাক হয়ে তাকালেন, তারপর হাসলেন। বললেন, এটি আপনার অধিকার, মিসেস বাসেমা। আমি এখনই ব্যবস্থা করছি। যখন ভল্ট থেকে টাকা আসার অপেক্ষা করছিলাম, আমি বসে ভাবছিলাম। গত 3 বছরের প্রতিটি মুহূর্ত আমার মনে পড়ছিল। মনে পড়ল কিভাবে শরীফের মা আমাদের বসার ঘরে বসে বলতো, বাসেমা, আমার ছেলে তোমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, তোমার কৃতজ্ঞ থাকা উচিত। সে আমার তৈরি কফি খেতে খেতে এবং আমার হাতের পিঠা খেতে খেতে এই কথাগুলো বলতো। সে আসবাবপত্র, পর্দা, এমনকি বালিশ সাজানোর পদ্ধতি নিয়েও সমালোচনা করত। মনে পড়ল তার বোন সালওয়ার কথা, যে প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে আসত। সে তার বন্ধুদের নিয়ে আসত এবং বসার ঘরে বসে আমাকে চা আর মিষ্টি তৈরি করতে বলত। তারা উচ্চস্বরে তাদের নতুন ব্যাগ, ভ্রমণ এবং দামি রেস্তোরাঁ নিয়ে গল্প করত। সালওয়া বলত, দুর্ভাগ্যবশত বাসেমা আমাদের সাথে এইসবে যোগ দিতে পারবে না, কারণ আমার ভাই ওকে বিলাসিতা করানোর মতো যথেষ্ট আয় করে না। তারা হাসত, আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে নিজেকে কথা বলা থেকে আটকে রাখতাম। ম্যানেজার একটি ছোট চামড়ার ব্যাগ নিয়ে ফিরে এলেন। বললেন, এখানে 50,000 পাউন্ড আছে। আপনার কি আর কোনো সাহায্য লাগবে? আমি মাথা নেড়ে বললাম, আমি একটি নতুন ক্রেডিট কার্ড চাই, আমার নিজের নামে এবং এই অ্যাকাউন্টের সাথে যুক্ত। আমি সেটি এখনই চাই। তিনি হেসে বললেন, আমরা 1 ঘন্টার মধ্যেই সেটি তৈরি করে দেব। আপনি চাইলে এই অফিসেই অপেক্ষা করতে পারেন। আমি বললাম, আমি অপেক্ষা করব। ম্যানেজারের অফিসের আরামদায়ক চামড়ার চেয়ারে আমি বসলাম।
জায়গাটি শান্ত ছিল, এসি চলছে মৃদুস্বরে আর কফির ঘ্রাণ মম করছে। আমি জানালা দিয়ে নিচের ব্যস্ত রাস্তার দিকে তাকালাম। মানুষ দ্রুত হাঁটছে, গাড়ি হর্ন দিচ্ছে, জীবন যথানিয়মে চলছে। কিন্তু 1 ঘন্টা আগে আমার জীবন যেমন ছিল এখন আর তেমন নেই। সবকিছু এক মুহূর্তে বদলে গেল। আমি শরীফের কথা ভাবলাম। সত্যটা জানলে তার চেহারা কেমন হবে তা কল্পনা করলাম, তার ধাক্কা খাওয়া, রাগ এবং অনুশোচনা। ভাবলাম নোয়ালের কথা, যে হয়তো হঠাৎ ফোন করে মিনতি করবে আর বলবে যে সে মজা করছিল। ভাবলাম সালোয়ার কথা, যে হঠাৎ আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে আর আমাকে ঘুরতে যাওয়ার দাওয়াত দিয়ে বলবে যেন আমি তাকে ক্ষমা করে দিই। কিন্তু আমার মধ্যে প্রতিশোধের কোনো ইচ্ছা ছিল না। আমি কেবল এক ধরনের স্বাধীনতা আর স্বস্তি অনুভব করছিলাম। অবশেষে আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম। ম্যানেজার আবার একটি সাদা খাম নিয়ে ঢুকলেন। বললেন, আপনার কার্ড তৈরি মিসেস বাসেমা। এটি একটি প্ল্যাটিনাম কার্ড। এর দৈনিক উত্তোলনের কোনো সীমা নেই। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারবেন। আমি কার্ডটি হাতে নিলাম। সোনালী অক্ষরে ছাপা আমার নামের দিকে তাকালাম, বাসেমা জামাল উদ্দিন। এক অদ্ভুত গর্ব অনুভব করলাম। এই আমি, এটি আমার নাম। আমি শরীফের স্ত্রী নই, আমি নওয়ালের পুত্রবধূ নই, আমি সালোয়ার ভাই বউ নই, আমি জামাল উদ্দিনের মেয়ে বাসেমা। আমি ম্যানেজারকে ধন্যবাদ দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে এলাম। রোদ ঝলমল করছিল, আবহাওয়া গরম ছিল, কিন্তু আমি সেই গরম অনুভব করছিলাম না। আমার শিরদাঁড়া দিয়ে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল। আমি মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে রাস্তায় হাঁটলাম। একটি দামি পোশাকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বিনা দ্বিধায় ভেতরে ঢুকে পড়লাম। বিক্রয়কর্মী পেশাদার হাসিতে আমাকে স্বাগত জানালো। আমি তাকে বললাম, আমার নতুন সব কিছু চাই, পোশাক, জুতো, হ্যান্ডব্যাগ। আপনাদের সবচেয়ে ভালো জিনিসগুলো দিন। তিনি আমার জন্য একটি মার্জিত নীল পোশাক, আরামদায়ক হাই হিল জুতো এবং একটি দামি চামড়ার ব্যাগ বেছে দিলেন। আমি ট্রায়াল রুমে গিয়ে আমার পুরনো কাপড়গুলো ছেড়ে আয়নায় নিজেকে দেখলাম। আমি রোগা আর কিছুটা ফ্যাকাশে ছিলাম, কিন্তু আমার চোখ দুটো জলজল করছিল। আমি নতুন পোশাক আর জুতো পরলাম, ব্যাগটি হাতে নিলাম। ট্রায়াল রুম থেকে বেরোতেই বিক্রয়কর্মী বলল, আপনাকে দারুণ দেখাচ্ছে ম্যাডাম। আমি হাসলাম এবং নতুন কার্ড দিয়ে বিল পরিশোধ করলাম। বিল এলো ৫,০০০ পাউন্ড, কিন্তু আমি একবার চোখের পলকও ফেললাম না। আমি দোকান থেকে বের হলাম আর আমার পুরনো কাপড়গুলো একটি কাগজের ব্যাগে করে প্রথম যে ডাস্টবিনটি পেলাম সেখানে ফেলে দিলাম। আমার পুরনো জীবনের আর কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। আমি শহরের কেন্দ্রের একটি বিলাসবহুল হোটেলের দিকে হেঁটে গেলাম। রিসেপশনে ঢুকতেই কর্মীটি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। আমি বললাম, আমার 1 সপ্তাহের জন্য একটি স্যুট চাই। সে বলল, অবশ্যই ম্যাডাম, 1 রাতের ভাড়া ৩,০০০ পাউন্ড। আমি বললাম, কোনো সমস্যা নেই। আমি 10ম তলার ঘরে উঠলাম। ঘরটি বিশাল এবং খুব রুচিশীলভাবে সাজানো। একটি বড় আরামদায়ক বিছানা আর নীলনদের দৃশ্য দেখা যায় এমন একটি বারান্দা। আমি বারান্দায় দাঁড়িয়ে শান্ত জলের দিকে তাকালাম। ছোট নৌকাগুলো ধীরে ধীরে চলছিল। বছরের মধ্যেই প্রথম আমি শান্তি অনুভব করলাম। কোনো চিৎকার নেই, কোনো অপমান নেই, কোনো অবজ্ঞার দৃষ্টি নেই, শুধু আমি আর নীরবতা। আমি রুম সার্ভিসে খাবারের অর্ডার দিলাম। ওয়েটার একটি বড় ট্রে নিয়ে এলো, সুস্বাদু খাবার, তাজা জুস আর দামি মিষ্টি। আমি ধীরে ধীরে খেলাম, প্রতিটি কামড় উপভোগ করলাম। খাবার পর আমি বিলাসবহুল মার্বেল বাথরুমে দীর্ঘক্ষণ স্নান করলাম। গরম জল আমার পেশির সব ক্লান্তি ধুয়ে দিল। আমি হোটেলের দেওয়া নরম বাথরোবটি পরলাম। বিছানায় বসে ফোন খুলতেই দেখলাম শরীফের 30টি মিসড কল আর 20টি মেসেজ। আমি মেসেজগুলো একে একে পড়লাম। প্রথমটি ছিল, তুমি কোথায়, এখনই বাড়ি ফেরো। দ্বিতীয়টি, বাসেমা, বাচ্চাদের মতো করো না, আমাদের কথা বলা দরকার। তৃতীয়টি, মা বলছে সে দুঃখিত, দয়া করে ফিরে এসো। পরের মেসেজগুলো ছিল আরও বেশি হতাশার। বাসেমা, আমি তোমাকে নিয়ে চিন্তিত, আজ রাতে তুমি কোথায় থাকবে, তুমি কি ঠিক আছো, দয়া করে উত্তর দাও। আমি কোনো উত্তর দিলাম না। ফোনটা বন্ধ করে বিছানার পাশের টেবিলে রেখে দিলাম। আমি রাগান্বিত ছিলাম না, দুঃখিতও ছিলাম না। আমি কেবল শান্ত আর মানসিকভাবে স্বচ্ছ ছিলাম। আমি জানতাম আমাকে কি করতে হবে, কিন্তু এখনই নয়। এখন আমি শুধু বিশ্রাম নিতে চাই, একটি আরামদায়ক বিছানায় ঘুমাতে চাই এবং কারো চিৎকার না শুনে ঘুম থেকে জাগতে চাই। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম আসছিল না। আমি বাবার কথা ভাবছিলাম, তার শান্ত হাসি, ধীর হাঁটার ভঙ্গি আর সেই হালকা সুগন্ধের কথা মনে পড়ল যা তিনি ব্যবহার করতেন। তিনি বাইরে থেকে সাধারণ ছিলেন,
কিন্তু প্রজ্ঞাই ছিলেন বিশাল। তিনি নিঃশব্দে কাজ করেছেন, বুদ্ধিমত্তার সাথে পরিকল্পনা করেছেন এবং চলে যাওয়ার পরেও আমাকে রক্ষা করেছেন। আমি ভাবছিলাম কেন তিনি মৃত্যুর আগে আমাকে সত্যটা জানাননি, কেন তিনি আমাকে এত বছর অন্ধকারে রেখেছিলেন। তারপর আমি বুঝলাম, আমি যদি আগে জানতাম তবে হয়তো আমি অন্যভাবে আচরণ করতাম, হয়তো ভুল কারণে আমি শরীফকে বিয়ে করতাম, হয়তো আমি লোভী মানুষদের আমার জীবনে আকর্ষণ করতাম। বাবা চেয়েছিলেন আমি যেন বাস্তব অভিজ্ঞতা লাভ করি এবং জানি যে কে আমাকে সত্যিই ভালোবাসে আর কে আমার সম্পদকে ভালোবাসে। এখন আমি উত্তরটা জানি। শরীফ আমাকে কখনোই ভালোবাসেনি। সে কেবল একজন দরিদ্র মেয়েকে উদ্ধার করার অহংবোধকে ভালোবেসেছিল। সে আমার ওপর নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখা পছন্দ করত। কেউ যদি আপনাদের সাথে এমন ব্যবহার করত, তবে কি আপনারা তাকে ক্ষমা করতেন? পরদিন সকালে জানালার বাইরে পাখির ডাকে আমার ঘুম ভাঙল। আমি ধীরে ধীরে চোখ খুলে উঁচু সাদা সিলিং আর ঝকঝকে ঝাড়বাতিটির দিকে তাকালাম। আমি কোথায় আছি তা মনে করতে এক মুহূর্ত সময় লাগল। তারপর আমি হাসলাম। আমি একটি বিলাসবহুল হোটেলের নিজস্ব স্যুটে আছি। কেউ আমাকে বিরক্ত করতে পারবে না। আমি রুমে প্রাতরাশের অর্ডার দিলাম। ওয়েটার একটি ট্রলি নিয়ে এলো, যাতে ডিম, পনির, জলপাই, তাজা রুটি, মধু, জ্যাম আর সুগন্ধি অ্যারাবিক কফি ছিল। আমি বারান্দায় বসে নীল নদের দিকে তাকিয়ে খেলাম। মুহূর্তটি নিখুঁত ছিল, মনে হচ্ছিল আমার পুনর্জন্ম হয়েছে। প্রাতরাশের পর আমি সেই আইনজীবীর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম, যিনি আমার বাবার বিষয়গুলো দেখাশোনা করতেন। ব্যাংকের ম্যানেজার আমাকে তার ঠিকানা আর নম্বর দিয়েছিলেন। আমি ফোন করতেই তিনি শান্ত ও পেশাদার গলায় উত্তর দিলেন। আমি পরিচয় দিতেই তিনি বললেন যে তিনি আমার ফোনের অপেক্ষাতেই ছিলেন। তিনি 2 ঘন্টা পর তার অফিসে আমাকে সময় দিলেন। আমি একটি সাধারণ কিন্তু মার্জিত পোশাক পরলাম, যা আসার পথে অন্য একটি দোকান থেকে কিনেছিলাম। হালকা সাজগোজ করলাম, চুল গুছিয়ে নিলাম। আয়নায় নিজেকে দেখে মনে হলো আমি অন্য কেউ। এটা শুধু পোশাক বা মেকআপের জন্য নয়, এটা আমার চোখের চাউনি আর দাঁড়ানোর ভঙ্গির পরিবর্তন। আমি নিজের ভেতরে শক্তি আর আত্মবিশ্বাস অনুভব করছিলাম। একটি অভিজাত এলাকার আধুনিক টাওয়ারে আইনজীবীর অফিসে পৌঁছালাম। লিফটে করে 8ম তলায় গেলাম। সেক্রেটারি আমাকে হাসি মুখে স্বাগত জানালেন এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। কয়েক মিনিট পর অফিসের দরজা খুলল এবং ষাটোর্ধ্ব এক ব্যক্তি বেরিয়ে এলেন। তার চুলগুলো সাদা আর পরিপাটি সাজানো, পরনে ধূসর রঙের স্যুট আর চোখে পাতলা ফ্রেমের চশমা। তিনি বললেন, তুমিই বাসেমা? আমি মাথা নাড়লাম। তিনি হাসলেন এবং বললেন, তোমাকে ঠিক তোমার বাবার মতো দেখতে হয়েছে, সেই একই চোখ আর হাসি। আমি তার অফিসে ঢুকলাম। জায়গাটি বিশাল, বড় বুকশেলফ আইনি বইয়ে ঠাসা, দামি কাঠের টেবিল আর দেয়ালে সুন্দর পেইন্টিং। আমি তার টেবিলের সামনের আরামদায়ক চেয়ারে বসলাম। তিনি বললেন, আমার নাম আইনজীবী আদিল মোস্তফা। আমি তোমার বাবার সাথে 20 বছর কাজ করেছি। মক্কেল হওয়ার আগে তিনি আমার বন্ধু ছিলেন। তিনি একজন বিরল, সৎ এবং বুদ্ধিমান মানুষ ছিলেন, যিনি সবসময় ভবিষ্যতের কথা ভাবতেন। তিনি ড্রয়ার থেকে একটি মোটা ফাইল বের করে বললেন, এখানে তোমার সব সম্পত্তির বিবরণ আছে, ব্যাংক অ্যাকাউন্ট, স্থাবর সম্পত্তি, বিনিয়োগ। তোমার বাবা তোমাকে রক্ষা করার ব্যাপারে খুব সচেতন ছিলেন। সবকিছু শুধু তোমার নামেই নিবন্ধিত। এমনকি তুমি বিয়ে করলেও বা বিবাহ বিচ্ছেদ চাইলেও কেউ এই টাকার কোনো অংশ দাবি করতে পারবে না। এটি তোমার নিজস্ব উত্তরাধিকার, যা সব দিক থেকে আইনিভাবে সুরক্ষিত। তিনি ফাইলটি খুলে বিস্তারিত বুঝিয়ে বলতে লাগলেন। শহরের কেন্দ্রের দোকানগুলো থেকে নিয়মিত মাসিক আয় আসে। মাদির 2টি অ্যাপার্টমেন্ট বিদেশি পরিবারদের কাছে ভালো ভাড়ায় দেওয়া আছে। উত্তর উপকূলের জমির দাম গত কয়েক বছরে অনেক বেড়েছে। এছাড়া বাবা বড় বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছিলেন এবং সেই বিনিয়োগ প্রতিনিয়ত বাড়ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা কেন আমাকে এইসব কিছুই জানাননি? আদিল দীর্ঘশ্বাস ফেলে বললেন, জামাল তোমাকে নিয়ে ভয় পেতেন। তিনি জানতেন টাকা মানুষকে বদলে দেয়, এটি ভণ্ডামি আর লোভকে আকর্ষণ করে। তিনি চেয়েছিলেন তুমি সাধারণ জীবনযাপন করো এবং সাধারণ জিনিসের মূল্য বোঝো। তিনি এটাও চেয়েছিলেন যে তুমি এমন একজনকে বিয়ে করো যে তোমাকে তোমার সম্পদের জন্য নয়, বরং তোমার গুণের জন্য ভালোবাসবে। দুর্ভাগ্যবশত মনে হচ্ছে তুমি যে মানুষটিকে বেছে নিয়েছিলে সে তোমার বাবার প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমার বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব করলাম। বললাম, আপনি কিভাবে জানলেন যে আমি বিয়ে করেছি? তিনি বললেন, তোমার বাবার অনুরোধে আমি দূর থেকে তোমার উপর নজর রাখতাম। আমি তোমার জীবনে হস্তক্ষেপ করিনি, কিন্তু আমি সব জানতাম। তোমার বিয়ে সম্পর্কে জানতাম, তোমার স্বামীর পরিবারের ব্যবহার সম্পর্কেও জানতাম।
জামাল জানতেন এমন কিছু ঘটতে পারে, আর সেই কারণেই তিনি তোমার জন্য এই সুরক্ষিত সম্পদ রেখে গেছেন। তিনি চেয়েছিলেন তোমাকে স্বাধীনতার সুযোগ দিতে, যেন তুমি চাইলে চলে আসতে পারো। আমার চোখে আবার জল চলে এলো। আদিল আমাকে একটি টিস্যু দিলেন এবং আমি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। তিনি বললেন, এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি চাও। তুমি কি তোমার স্বামীর কাছে ফিরে যেতে চাও, নাকি বিবাহ বিচ্ছেদ চাও, নাকি নতুন কোনো শুরু করতে চাও? তোমার যে কোনো সিদ্ধান্তে আমি সাহায্য করতে প্রস্তুত। আমি কয়েক মুহূর্ত ভাবলাম, তারপর বললাম, আমি বিবাহ বিচ্ছেদ চাই। আমি আর কখনো শরীফকে দেখতে চাই না, তার মা বা বোনের কণ্ঠস্বরও শুনতে চাই না। সব কিছু শেষ। আদিল মাথা নাড়লেন এবং বললেন, আমি এখনই বিবাহ বিচ্ছেদের কাগজপত্র তৈরি করছি। তবে তার আগে তোমার একটা জিনিস জানা উচিত। শরীফ আর তার পরিবার তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করবে। তারা তোমাকে ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করবে, হয়তো হুমকি দেবে বা মিনতি করবে। তোমাকে শক্ত থাকতে হবে। আমি বললাম, আমি শক্ত আছি, কেউ আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না। তিনি হেসে বললেন, আমি এটাই শুনতে চেয়েছিলাম। আমি আজই আইনি প্রক্রিয়া শুরু করছি। সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে তুমি পুরোপুরি মুক্ত হয়ে যাবে। আইনজীবীর অফিস থেকে বের হয়ে আমি এক অদ্ভুত হালকা বোধ করলাম। আমি আমার জীবনের কঠিনতম সিদ্ধান্তটি নিয়েছি, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমি আর অপমানের জীবনে ফিরে যাব না। আমি কাউকে আমাকে ছোট করার সুযোগ দেব না। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে একটি ছোট ক্যাফেতে ঢুকে 1 কাপ চা অর্ডার করলাম। জানালার পাশে বসে মানুষকে দেখছিলাম। তারা তাদের জীবন, সমস্যা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত। আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি তা কেউ জানে না, কেউ পরোয়াও করে না। আমি এই যাত্রায় একা ছিলাম, কিন্তু আমি একাকিত্ব অনুভব করছিলাম না। আমি স্বাধীনতা অনুভব করছিলাম। আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলাম শরীফ। আমি কলটি কেটে দিলাম। আবার বাজল। আমি আবারও কেটে দিলাম। তারপর একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ এলো। খুলে দেখলাম সেটি শরীফের মা নওয়ালের কাছ থেকে। সে লিখেছে, বাসেমা, আমরা তোমাকে নিয়ে চিন্তিত। দয়া করে বাড়ি ফেরো। আমরা কথা বলবো এবং সব সমাধান করে নেব। আমি উত্তর না দিয়ে মেসেজটি বন্ধ করে দিলাম। 1 ঘন্টা পর আমি যখন ক্যাফেতে বসেছিলাম, তখন একজন তরুণী ভেতরে ঢুকলেন। তাকে খুব ক্লান্ত আর বিষণ্ণ দেখাচ্ছিল। তিনি পাশের টেবিলে বসলেন এবং কফি অর্ডার করলেন। আমি লক্ষ্য করলাম তিনি নিঃশব্দে কাঁদছেন এবং টিস্যু দিয়ে চোখের জল মুছছেন। আমি 1 মুহূর্ত ইতস্তত করলাম, তারপর তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, আপনি কি ঠিক আছেন? তিনি লাল চোখে আমার দিকে তাকিয়ে বললেন, না, আমি ঠিক নেই, তবে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। আমি বললাম, মাঝে মাঝে অপরিচিত কারো সাথে কথা বললে হালকা লাগে। তিনি বিষণ্ণ হাসি হেসে বললেন, আমার স্বামী কাল আমাকে তালাক দিয়েছে। সে বলেছে আমি নাকি আর তার ভালো লাগছি না, আমি নাকি একঘেয়ে হয়ে গেছি। আমাদের বিয়ের 5 বছর হয়েছে। আমি ভেবেছিলাম আমরা সুখী, কিন্তু দেখা গেল আমি ভুল ছিলাম। আমি তার কষ্ট অনুভব করতে পারলাম। আমি তাকে বললাম, আমি আপনাকে বুঝতে পারছি। আমিও আমার স্বামীকে ছেড়ে এসেছি, বা বলা ভালো, সে আমাকে বের করে দিয়েছে। কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছি। মাঝে মাঝে শেষ হওয়া মানেই নতুন কিছুর শুরু। তিনি কৌতূহলের সাথে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এই কষ্টের সাথে কিভাবে মানিয়ে নিচ্ছেন? আমি বললাম, আমি নিজের ওপর গুরুত্ব দিচ্ছি। অন্য কারো পরিচয় ছাড়াই আমি কে তা মনে করার চেষ্টা করছি। নিজের মূল্য মনে রাখছে। আমরা 1 ঘন্টা কথা বললাম। তার নাম হুদা। তার গল্প অনেক দিক দিয়েই আমার মতো ছিল। আমি তাকে আমার ফোন নম্বর দিলাম এবং বললাম যে কথা বলার প্রয়োজন হলে সে যেন ফোন করে। যাওয়ার সময় সে আমাকে আন্তরিক ধন্যবাদ জানালো। সে চলে যাওয়ার পর আমার মনে হলো আমি ভালো কিছু করেছি। হয়তো আমার জীবনের এই নতুন অধ্যায়ের একটি অংশ হবে আমার মতো পরিস্থিতির শিকার হওয়া নারীদের সাহায্য করা। সন্ধ্যায় আমি হোটেলে ফিরে এলাম। আমি ক্লান্ত ছিলাম কিন্তু তৃপ্ত। আজকের দিনটি বড় বড় সিদ্ধান্তে পূর্ণ ছিল। স্যুটে ঢুকে জুতো খুলে আরামদায়ক সোফায় শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই ফোনের শব্দে জেগে উঠলাম। একটি অপরিচিত নম্বর। দ্বিধা থাকা সত্ত্বেও আমি ধরলাম। সেটি শরীফের বোন সালোয়ার তীক্ষ্ণ কণ্ঠ ছিল। সে বলল, বাসেমা, তুমি কি করছো? আমার ভাই তোমাকে সব জায়গায় খুঁজছে। তুমি কি ভাবছো এটা কোনো খেলা? আমি দীর্ঘশ্বাস নিয়ে শান্তভাবে বললাম, সালোয়া, আমি তোমার বা তোমার পরিবারের কারো সাথে কথা বলতে আগ্রহী নই। সে চিৎকার করে বলল, তুমি নিজেকে কি ভাবো? আমার ভাই তোমাকে রাস্তা থেকে তুলে এনে একটা জীবন দিয়েছে, আর এখন তুমি এমন অহংকার দেখাচ্ছ? আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। উচ্চস্বরে হেসে ফেললাম। বললাম, সালোয়া,
তুমি কিচ্ছু জানো না, তুমিও না, তোমার ভাইও না, আর তোমার মাও না, কিন্তু খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। আমি তার মুখের উপর ফোন কেটে দিলাম। এক অদ্ভুত স্বস্তি অনুভব করলাম। আমি আর তাদের ভয় পাই না, তাদের খুশি করার প্রয়োজনও আমার নেই। আধ ঘন্টা পর আবার ফোন বাজল। এবার খোদ শরীফ। আমি ধরলাম। সে উত্তেজিত গলায় বলল, বাসেমা, তুমি কোথায়? আমাদের কথা বলা দরকার। আমি বললাম, বলার মতো আর কিছুই নেই শরীফ। সে বলল, দয়া করে, আমি দুঃখিত, মাও দুঃখিত, আমরা চাপে ছিলাম, তোমাকে আঘাত করার ইচ্ছে আমাদের ছিল না। আমি বললাম, তোমরা প্রতিটি কথা বুঝে শুনেই বলেছিলে, আর এখন আমি বিবাহ বিচ্ছেদ চাই। সে এক মুহূর্ত চুপ থেকে কাপা কাপা গলায় বলল, তালাক? না বাসেমা, আমরা এভাবে আলাদা হতে পারি না। আমাদের ৩ বছরের বিয়ে, কত স্মৃতি আছে আমাদের। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, স্মৃতি? কিসের স্মৃতি শরীফ? অপমানের স্মৃতি? তোমার মায়ের আমাকে অবজ্ঞা করার স্মৃতি? তোমার বোনের আমাকে নিয়ে উপহাস করার স্মৃতি? এগুলো স্মৃতি নয়, এগুলো ক্ষত। সে মরিয়া হয়ে বলল, আমি কথা দিচ্ছি, সব কিছু বদলে যাবে। আমি মাকে হস্তক্ষেপ করতে দেব না। সালোয়াকে বলবো তোমাকে সম্মান করতে, শুধু একবার ফিরে এসো। আমি বললাম, না শরীফ, আইনজীবী তালাকের কাগজ তৈরি করছেন, কয়েকদিনের মধ্যে তুমি সেগুলো পেয়ে যাবে। সে চিৎকার করে উঠল, তুমি এটা করতে পারো না, আমি তোমার স্বামী, আমার অধিকার আছে। আমি শান্তভাবে বললাম, আর আমি তোমার স্ত্রী ছিলাম, আমারও অধিকার ছিল, কিন্তু তুমি সেগুলো সব পদদলিত করেছ। এখন সবকিছু শেষ। আমি ফোন কেটে দিলাম। আমার হাত সামান্য কাঁপছিল, কিন্তু তা ভয়ের কারণে নয়, বরং উত্তেজনায়। আমি নিজের জন্য গর্বিত ছিলাম যে আমি পিছিয়ে যাইনি বা দুর্বল হইনি। আমি স্পষ্টভাবে সত্যটা বলতে পেরেছি। পরদিন আইনজীবী আদিল আমাকে ফোন করলেন। তিনি বললেন, বাসেমা, আমি শরীফের কাছে তালাকের কাগজ পাঠিয়েছি। আজ সকালে সে তা গ্রহণ করেছে। তার প্রতিক্রিয়া খুব হিংস্র ছিল। সে আমাকে ফোন করে চিৎকার করেছে, হুমকি দিয়েছে, কিন্তু তার কোনো আইনি ভিত্তি নেই। এই তালাক খুব সহজেই হয়ে যাবে। আমি তাকে ধন্যবাদ জানালাম। তিনি বললেন, আরও একটি বিষয়, শরীফ তোমার টাকার ব্যাপারে খোঁজখবর শুরু করেছে। মনে হচ্ছে সে কিছু গুজব শুনেছে, তোমাকে সাবধান থাকতে হবে। এক মুহূর্তের জন্য আমি চিন্তিত হলাম, কিন্তু আদিলের আগের কথাগুলো মনে পড়ল। সবকিছু আইনিভাবে সুরক্ষিত। শরীফ বা তার পরিবার এক পয়সাও ছুতে পারবে না। আমি বললাম, আমি সাবধানে থাকব, সতর্ক করার জন্য ধন্যবাদ। আমি বাবার রেখে যাওয়া দোকানগুলো দেখার সিদ্ধান্ত নিলাম। তিনি আমার জন্য কি রেখে গেছেন তা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। আমি শহরের কেন্দ্রে যাওয়ার জন্য একটি ট্যাক্সি নিলাম। এলাকাটি খুব ব্যস্ত ছিল, দোকানে আর হকারদের ভিড়ে ঠাসা। আমি প্রথম দোকানে ঢুকলাম। সেটি একটি বড় কাপড়ের দোকান ছিল, খুব দুর্লভ আর সুন্দর কাপড়ে ভরা। দোকানের মালিক 50 এক ব্যক্তি, যার নাম হানি। তিনি অবাক হয়ে আমাকে অভ্যর্থনা জানালেন এবং বললেন, তুমি কি জামালের মেয়ে বাসেমা? আমি মাথা নাড়লাম। তিনি আমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরলেন এবং বললেন, সুবহান আল্লাহ, তোমাকে ঠিক তোমার বাবার মতো দেখতে হয়েছে। তোমার বাবা একজন মহান মানুষ ছিলেন। তিনি নিজেই বহু বছর এই দোকান চালিয়েছেন এবং পরে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে আমাকে এটি পরিচালনার দায়িত্ব দেন। তিনি আমাকে বিশ্বাস করতেন, আর আমিও কখনো তার বিশ্বাস ভাঙিনি। আমরা দোকানের পেছনের দিকে বসলাম। হানি চা পান করতে করতে আমাকে বাবার কথা বলতে লাগলেন, তার চুক্তি, দুর্লভ কাপড় নির্বাচনের দক্ষতা ইত্যাদি। তিনি বললেন, তিনি বছরে 2 বার ভারতে যেতেন এবং নিজে সেরা কাপড়গুলো বেছে আনতেন। বাবার রুচি ছিল একজন শিল্পীর মতো। বড় বড় ব্যবসায়ীরা বিশেষভাবে তার কাছে আসতেন, কারণ তারা জানতেন যে বাবার কাছে এমন কিছু আছে যা অন্য কারো কাছে নেই। আমি যখন ম্যানেজারকে দোকানের মাসিক আয়ের কথা জিজ্ঞেস করলাম, তিনি বললেন, ভালো মাসে আমরা প্রায় 35,000 পাউন্ড লাভ করি, আর সাধারণ মাসে 25,000 পাউন্ড। তোমার বাবার নির্দেশ অনুযায়ী প্রতি মাসে আমরা লভ্যাংশ একটি বিশেষ অ্যাকাউন্টে জমা করি, যা সরাসরি তোমার কাছে চলে যায়। আমি বাবার প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠলাম। তিনি কত নিখুঁতভাবে সব পরিকল্পনা করেছিলেন। আমি বাকি 4টি দোকানও দেখতে গেলাম। প্রতিটি ছিল আলাদা। কার্পেটের দোকান, প্রাচীন নিদর্শনের দোকান, ঐতিহ্যবাহী পোশাকের দোকান এবং মশলা ও পারফিউমের একটি ছোট দোকান। সব ম্যানেজারই ছিলেন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি। তারা বাবাকে খুব সম্মানের সাথে স্মরণ করলেন এবং আমাকে লভ্যাংশ, গ্রাহক ও সব কিছুর বিস্তারিত রিপোর্ট দিলেন। আমি গর্ব অনুভব করলাম। আমার বাবা কঠোর পরিশ্রম আর সততা দিয়ে একটি ছোট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। হোটেলে ফেরার পথে আমি একটি ছোট রেস্তোরাঁ হয়ে গেলাম, যেখানে ছোটবেলায় বাবার সাথে যেতাম। আমি ভেতরে ঢুকে সেই একই টেবিলে বসলাম যেখানে আমরা বসতাম। মালিক ফুয়াদ নামে এক বৃদ্ধ লোক আমাকে দেখা মাত্রই চিনে ফেললেন। তিনি বললেন, ছোট্ট বাসেমা, বিশ্বাসই হচ্ছে না তুমি এখন বড় হয়ে গিয়েছ। আমি হাসলাম এবং বললাম, অনেক বছর কেটে গেছে ফুয়াদ চাচা। তিনি আমার সাথে বসলেন এবং আমার প্রিয় সেই খাবারটি অর্ডার করলেন।
তার বিশেষ পদ্ধতিতে তৈরি কুশারি। আমি যখন খাচ্ছিলাম তিনি বললেন, তোমার বাবা মৃত্যুর কয়েক সপ্তাহ আগে পর্যন্ত এখানে আসতেন। তিনি মাঝে মাঝে একা বসে ভাবতেন আর ছোট একটি ডায়েরিতে লিখতেন। একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি কোনো বিষয় নিয়ে চিন্তিত কিনা। তিনি বলেছিলেন, আমি শুধু বাসেমাকে নিয়ে চিন্তিত। আমি নিশ্চিত হতে চাই যে আমার চলে যাওয়ার পর সে ভালো থাকবে। আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। ফুয়াদ আমাকে একটি টিস্যু দিয়ে বললেন, কেঁদো না মা, তোমার বাবা এখন আরও ভালো জায়গায় আছেন আর তুমি ঠিক তার মতোই শক্তিশালী হয়ে উঠেছ। আমি চোখের জল মুছে তাকে ধন্যবাদ জানালাম এবং খাবারের দাম দিতে চাইলাম, কিন্তু তিনি টাকা নিতে রাজি হলেন না। তিনি বললেন, তুমি জামালের মেয়ে, এটা তোমার ঘর, রেস্তোরাঁ নয়। হৃদয় দিয়ে উষ্ণতা অনুভব করতে করতে রেস্তোরাঁ থেকে বের হলাম। আমার জীবনে অনেক ভালো মানুষ ছিলেন যারা আমার বাবাকে শ্রদ্ধা করতেন এবং আমাকে প্রকৃত সম্মান দিতেন। সন্ধ্যায় হোটেলে ফিরে রিসেপশন থেকে একটি বার্তা পেলাম। তারা জানালো যে একজন মহিলা আমার খোঁজে এসেছিলেন। তার বর্ণনার সাথে সালবার মিল ছিল। সে হাতে লেখা একটি চিঠি রেখে গেছে। আমি সেটি খুললাম। তাতে লেখা ছিল, বাসেমা, আমরা জানি তুমি এই হোটেলেই আছো। আমরা কাল তোমার সাথে কথা বলতে আসব। তুমি আমাদের কাছ থেকে পালাতে পারবে না। আমি বিরক্ত বোধ করলাম। তারা আমার ঠিকানা জানল কিভাবে? পরে মনে পড়ল যে আমি হোটেলের বিল দিতে নতুন ক্রেডিট কার্ডটি ব্যবহার করেছি। হয়তো শরীফ ব্যাংকে খোঁজ নিয়েছে অথবা কোনো কর্মচারীকে টাকা দিয়ে খবর নিয়েছে। আমি পরদিন সকালে হোটেল ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলাম। আমি তাদের এখানে আসার সুযোগ দেব না। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠলাম এবং দ্রুত ব্যাগ গুছিয়ে সকাল 7টার আগেই হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমি শহরের কেন্দ্রের বাইরে একটি শান্ত এলাকায় একটি ছোট সাজানো অ্যাপার্টমেন্ট ভাড়া নিলাম। জায়গাটি সাধারণ হলেও পরিষ্কার আর আরামদায়ক ছিল। কেউ যেন আমাকে খুঁজে না পায় সেজন্য আমি নগদ টাকায় 1 মাসের অগ্রিম ভাড়া দিয়ে দিলাম। ছোট সোফাটায় বসে লম্বা শ্বাস নিলাম। আমার একটা পরিকল্পনা দরকার। আমি চিরকাল লুকিয়ে থাকতে পারব না। আমাকে শরীফ আর তার পরিবারের মুখোমুখি হতে হবে, তবে তা হবে আমার শর্তে, তাদের শর্তে নয়। আমি আইনজীবী আদিলকে ফোন করে তাদের খুঁজে বের করার চেষ্টার কথা জানালাম। তিনি বললেন, এটা প্রত্যাশিতই ছিল, তবে চিন্তা করো না, 10 দিনের মধ্যে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়ে যাবে। তারপর তোমার উপর তাদের কোনো অধিকার থাকবে না। আমি বললাম, আমি তাদের মুখোমুখি হতে চাই। আমি নিজেই তাদের সত্যটা জানাতে চাই। আমি দেখতে চাই তাদের চেহারা কেমন হয় যখন তারা জানবে যে আমি আসলে কে। আদিল এক মুহূর্ত চুপ থেকে বললেন, তুমি কি নিশ্চিত? এটা মানসিকভাবে কঠিন হতে পারে। আমি বললাম, আমি নিশ্চিত। আমার নিজের জন্যেই এই অধ্যায়টি শেষ করা প্রয়োজন। তিনি বললেন, ঠিক আছে, আমি আমার অফিসে শরীফ আর তার আইনজীবীর উপস্থিতিতে একটি সভার আয়োজন করছি। এটি একটি আনুষ্ঠানিক ও আইনিভাবে সুরক্ষিত সভা হবে। তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না বা হুমকি দিতে পারবে না। আমি বললাম, চমৎকার, আমরা কবে এটা করতে পারি? তিনি বললেন, পরশুদিন। আমি তোমাকে সঠিক সময় জানিয়ে দেব। পরের 2 দিন আমি অ্যাপার্টমেন্টেই কাটালাম। শুধু খাবার আর প্রয়োজনীয় জিনিস কিনতেই বাইরে বের হতাম। বাকি সময়টা আমি পড়ে, ভেবে আর লিখে কাটালাম। আমি বাবার কাছে একটি দীর্ঘ চিঠি লিখলাম। তাকে জানালাম সব সত্যি জানার কথা, আমার বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত আর ভবিষ্যতের পরিকল্পনার কথা। সবকিছু কাগজে লিখে আমি সেটি পুড়িয়ে ফেললাম। মনে হলো ধোঁয়া আমার কথাগুলো বাবার কাছে পৌঁছে দেবে। সভার দিন এলো। আমি একটি মার্জিত কালো পোশাক আর হাই হিল জুতো পরলাম, হালকা মেকআপ করলাম। আয়নায় নিজেকে দেখে মনে হলো আমি প্রস্তুত। নির্দিষ্ট সময়ে আইনজীবীর অফিসে গেলাম। সেক্রেটারি আমাকে একটি বড় মিটিং রুমে নিয়ে গেলেন। আদিল টেবিলের প্রধান আসনে বসেছিলেন আর তার পাশে অন্য একজন আইনজীবী ছিলেন। কয়েক মিনিট পর দরজা খুলে শরীফ ভেতরে ঢুকল। তার পেছনে তার মা নওয়াল আর বোন সালওয়া। আমাকে দেখে তারা থমকে গেল। তাদের চোখে মুখে বিস্ময় স্পষ্ট ছিল। আমি সেই বাসেমা ছিলাম না যাকে তারা চিনত। আমি পুরোপুরি বদলে গিয়েছিলাম। শরীফ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল, বাসেমা? আমি কোনো উত্তর দিলাম না। আমি টান টান হয়ে সোজা হয়ে বসলাম। তারা টেবিলের উল্টো পাশে বসল। নওয়াল সন্দেহ চোখে তাকাচ্ছিল আর সালওয়া তার ভাইয়ের কানে ফিসফিস করছিল। আইনজীবী আদিল কথা শুরু করলেন। আমরা আজ মিসেস বাসেমার বিবাহ বিচ্ছেদের আবেদন নিয়ে আলোচনা করতে এখানে এসেছি। মিস্টার শরীফ, এই আবেদনের বিপরীতে আপনার কি কোনো আইনি আপত্তি আছে? শরীফের আইনজীবী বললেন, আমার মক্কেল কঠোর আপত্তি জানাচ্ছেন। বিবাহ বিচ্ছেদের কোনো জোরালো কারণ নেই, এই সংসার টিকিয়ে রাখা সম্ভব। আদিল শীতল হাসি হেসে বললেন, আমার মক্কেল তার স্বামী ও তার পরিবারের কাছ থেকে অপমান ও অবজ্ঞার শিকার হয়েছেন। তাকে তার কোনো সম্পদ ছাড়াই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আইনের দৃষ্টিতে এটি যথেষ্ট বড় কারণ। শরীফ উচ্চস্বরে বলল, আমি যা হয়েছে তার জন্য দুঃখিত। আমি রেগেছিলাম। আমি যা বলেছি তা মন থেকে বলিনি। নোয়াল যোগ করলেন, আমরা সবাই ভুল করি বাসেমা। তোমার উচিত ক্ষমা করে দেওয়া আর সবকিছু ভুলে যাওয়া। আমরাই তো তোমার পরিবার।
আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, আপনারা আমার পরিবার নন, আপনারা কখনোই তা ছিলেন না। সালোয়া চিৎকার করে বলল, তুমি নিজেকে কি ভাবো? আমার ভাই না থাকলে তুমি আজ রাস্তায় পড়ে থাকতে। আমি বললাম, তোমরা এটাই ভাবতে, কিন্তু তোমরা ভুল ছিলে। আদিল তার ব্যাগ থেকে একটি ফাইল বের করে টেবিলের ওপর রাখলেন। তিনি বললেন, হয়তো সময় এসেছে আপনাদের সত্যটা জানার। তিনি ফাইল খুলে পড়তে শুরু করলেন। মিসেস বাসেমা জামাল উদ্দিন, শহরের কেন্দ্রের 5টি দোকান, মাদির 2টি অ্যাপার্টমেন্ট, উত্তর উপকূলের 1 খণ্ড জমি এবং 285 মিলিয়ন পাউন্ড জমা থাকা একটি ব্যাংক অ্যাকাউন্টের একমাত্র মালিক। এই সব সম্পদ তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং এগুলো আইনিভাবে সুরক্ষিত। অন্য কেউ এর ওপর দাবি করতে পারবে না। রুমে নিস্তব্ধতা নেমে এলো। শরীফ হাঁ করে আইনজীবীর দিকে তাকিয়ে থাকল। নোয়ালের মুখ ফ্যাকাশে হয়ে মরা মানুষের মতো দেখালো। সালোয়া অবিশ্বাসে মাথা নাড়ছিল। আদিল বলে চললেন, মিস্টার শরীফ, আপনি আপনার স্ত্রীকে দরিদ্র ও নিঃস্ব ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সত্য হল তিনি আপনার এবং আপনার পুরো পরিবারের চেয়েও 1000 গুণ বেশি ধনী। শরীফ হঠাৎ দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এটা অসম্ভব। কিভাবে? কখন? বাসেমা, তুমি কেন আমাকে আগে জানাওনি? আমি বললাম, আমি নিজেও জানতাম না, যতক্ষণ না তুমি আমাকে বের করে দিয়েছিলে। আমার বাবা সবকিছু গোপন রেখেছিলেন, কারণ তিনি আমাকে তোমাদের মতো মানুষদের থেকে রক্ষা করতে চেয়েছিলেন, যারা মানুষের চেয়ে টাকাকে বেশি ভালোবাসে। নোয়াল কাঁদতে শুরু করলেন এবং বললেন, বাসেমা, আমরা দুঃখিত, আমরা জানতাম না। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আপনারা জানলে কি করতেন? আপনারা তখন আমাকে সম্মান করতেন। এটাই প্রমাণ করে যে আপনারা কতটা ভণ্ড। আপনারা মানুষকে নয়, কেবল টাকাকে সম্মান করেন। সালোয়া কথা বলার চেষ্টা করে বলল, বাসেমা, চলো আমরা আবার নতুন করে শুরু করি। আমরা সত্যিকারের বন্ধু হতে পারি, বোন হতে পারি। আমি তার ছিল্লের হাসি হেসে বললাম, বোন, তুমিই আমার পোশাক নিয়ে হাসাহাসি করতে, তুমিই বলতে আমি দরিদ্র আর বেচারা। না সালোয়া, আমরা কখনোই বোন হতে পারবো না। শরীফ আবার বসে পড়ে 2 হাতে মাথা চেপে ধরল এবং ভেঙে পড়া গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি বাসেমা। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তার চোখের দিকে তাকালাম এবং সেখানে মিথ্যে দেখতে পেলাম। আমি বললাম, না শরীফ, তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। তুমি শুধু এটাই ভালোবাসতে যে তুমি আমার চেয়ে ভালো, আমার চেয়ে শক্তিশালী আর আমার চেয়ে ধনী। এখন যখন জেনেছ তুমি তা নাও, তাই তুমি ভেঙে পড়েছ। আইনজীবী আদিল জিজ্ঞেস করলেন, মিস্টার শরীফ, আপনি কি এখন বিবাহ বিচ্ছেদে রাজি আছেন? শরীফ চুপ করে থাকল। তার আইনজীবী তাকে ফিস করে কিছু বললেন। কিছুক্ষণ পর শরীফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি রাজি, তবে আমার একটি শর্ত আছে। আমি আর্থিক ক্ষতিপূরণ চাই। আমরা 3 বছর একসাথে থেকেছি, আমি ওর পেছনে খরচ করেছি, আমারও কিছু পাওয়ার অধিকার আছে। আদিল হেসে উঠলেন এবং বললেন, ক্ষতিপূরণ? আপনি ওকে কিছুই না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সবার সামনে অপমান করেছেন। আপনি ওর সাথে একই রুমে বসারও যোগ্য নন। আপনি 1 পয়সাও পাবেন না। শরীফ টেবিলে হাত চাপড়ে চিৎকার করে বলল, এটা অন্যায়, আমি ওর স্বামী, আমার অধিকার আছে। আমি শান্তভাবে বললাম, না শরীফ, তোমার কোনো অধিকার নেই। আমার বাবা তার টাকা এমনভাবে সুরক্ষিত করেছেন যে কেউ তা হাতিয়ে নিতে পারবে না। আমরা যদি 100 বছরও বিবাহিত থাকতাম, তবুও তুমি কিছুই পেতে না। তার একমাত্র ভাবনা ছিল আমাকে তোমার মতো লোভী মানুষদের হাত থেকে বাঁচানো। নওয়াল দাঁড়িয়ে কর্কশ গলায় বললেন, তুমি খুব নিষ্ঠুর মেয়ে বাসেমা, তুমি কিভাবে আমার ছেলের সাথে এমন ব্যবহার করছো? আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি নিষ্ঠুর? আমি 3 বছর ধরে আপনাদের অপমান সহ্য করেছি, দাসীর মতো আপনাদের সেবা করেছি। আপনারা অতিথিদের সামনে আমাকে অপমান করেছেন আর আমি চুপ থেকেছি। না নওয়াল, আমি নিষ্ঠুর নই, আমি শুধু শেষ পর্যন্ত নিজের শক্তি খুঁজে পেয়েছি। আদিল দাঁড়িয়ে বললেন, এই সভা এখানেই শেষ। 1 সপ্তাহের মধ্যে তালাকের কাগজ তৈরি হয়ে যাবে। মিস্টার শরীফ, দয়া করে আমার মক্কেলের সাথে আর যোগাযোগের চেষ্টা করবেন না, করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি তাদের দিকে আর না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। পেছনে নওয়ালের কান্না, সালোয়ারের চিৎকার আর শরীফের কথা বলার চেষ্টা শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি একবারও পেছনে ফিরে তাকালাম না। করিডোর দিয়ে হেঁটে লিফটে নামলাম এবং রাস্তায় বেরিয়ে এলাম। বাতাস খুব সতেজ ছিল, রোদ ঝলমল করছিল। মনে হলো আমি খাঁচা থেকে মুক্ত হওয়া এক পাখি। আমি ভাড়া করা অ্যাপার্টমেন্টে ফিরে গেলাম। আমি কাঁপছিলাম, তবে ভয় নয়, বরং উত্তেজনায়। আমি তাদের মুখোমুখি হয়েছি এবং যা বলার ছিল সব বলেছি। আমি গর্ব আর স্বাধীনতা অনুভব করছিলাম, তবে একই সাথে এক অদ্ভুত শূন্যতাও ছিল। আমার জীবনের 3টি বছর একটি ঠান্ডা মিটিং রুমে শেষ হয়ে গেল। অ্যাপার্টমেন্টে ফিরে দরজা বন্ধ করে তাতে হেলান দিয়ে আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। আমি কাঁদলাম নষ্ট হওয়া সময়ের জন্য,
সহ্য করা অপমানের জন্য এবং সেই সব মুহূর্তের জন্য যখন নিজেকে অন্যদের চেয়ে ছোট মনে হতো। কাঁদতে কাঁদতে যখন আর জল রইল না, তখন মুখ ধুয়ে আয়নায় নিজেকে দেখে বললাম, সব কিছু শেষ হয়েছে বাসেমা, এখন তুমি মুক্ত, নতুন করে শুরু করো। আমি নিজের দিকে তাকিয়ে হাসলাম, বিষণ্ণ হলেও সেটি ছিল এক সত্যিকারের হাসি। আমি কালো পোশাকটি খুলে আরামদায়ক কাপড় পরলাম এবং একটি ডায়েরি নিয়ে আমার ভবিষ্যতের পরিকল্পনা লিখতে বসলাম। আমি এমন কিছুতে বিনিয়োগ করতে চেয়েছিলাম যা অর্থপূর্ণ হবে, যা আমার মতো অপদস্থ ও অবহেলিত নারীদের সাহায্য করবে। আমি নারীদের জন্য একটি সহায়তা কেন্দ্র খোলার কথা ভাবলাম, যেখানে আইনি পরামর্শ, বৃত্তিমূলক প্রশিক্ষণ আর মানসিক সমর্থন পাওয়া যাবে। আমি দ্রুত আমার ভাবনাগুলো লিখে ফেললাম। ভাবলাম কেন্দ্রটি কেমন হবে, কারা কাজ করবে। এই উদ্দীপনা আমাকে শক্তি দিল। এটিই সেই কাজ যা আমার বাবাকে আমার ওপর গর্বিত করবে। হঠাৎ আমার ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল এলো। আমি ধরতেই এক মহিলা বললেন, মিসেস বাসেমা? আমি বললাম, হ্যাঁ, কে বলছেন? তিনি বললেন, আমার নাম লুবনা, আমি একজন সাংবাদিক। আমি আপনার গল্প শুনেছি এবং আপনার সাক্ষাৎকার নিতে চাই। আমি বিরক্ত হয়ে বললাম, আপনি আমার গল্প জানলেন কিভাবে? তিনি বললেন, খবর খুব দ্রুত ছড়ায়। একজন ধনী নারী যে তার স্বামীর কাছে সম্পদ লুকিয়ে রেখেছিল এবং অপমানের পর তালাক চেয়েছে, এটি একটি বড় খবর। আমি বললাম, আমি চাই না আমার ব্যক্তিগত জীবন খবরের বিষয় হোক। তিনি বললেন, আমি বুঝতে পারছি, তবে আপনার গল্প অনেক নারীকে অনুপ্রাণিত করতে পারে। এটি তাদের দেখাবে যে আশা আছে এবং অপমানজনক সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ আছে। আমি কিছুক্ষণ ভাবলাম, তিনি হয়তো ঠিকই বললেন। আমি বললাম, আমি ভেবে দেখব, আপনার নম্বর দিন, সিদ্ধান্ত নিলে ফোন করব। পরদিন আইনজীবী আদিল ফোন করে জানালেন যে শরীফ আমার অর্ধেক সম্পদের দাবি জানিয়ে মামলা করেছে। আমি রেগে বললাম, আপনি তো বললেন সবকিছু সুরক্ষিত। তিনি বললেন, হ্যাঁ, সুরক্ষিতই আছে, তবে সে চেষ্টা করছে। আমি এর জবাব দেব এবং মামলাটি খারিজ হয়ে যাবে। এক সপ্তাহ পর আদালত শরীফের দাবি খারিজ করে দিল এবং তাকে মামলার খরচ মেটানোর আদেশ দিল। ন্যায়ের জয় হল। আমি সাংবাদিক লুবনাকে ফোন করে বললাম যে আমি সাক্ষাৎকার দিতে রাজি, তবে শর্ত হল ফোকাস হতে হবে অন্য নারীদের সাহায্যের ওপর, আমার প্রাক্তন স্বামীর পরিবারের কুৎসা রটানোর ওপর নয়। একটি শান্ত ক্যাফেতে বসে আমি তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব গল্প বললাম। লুবনা মনোযোগ দিয়ে শুনলেন এবং নোট নিলেন। পরের সপ্তাহে যখন গল্পটি ছাপা হলো, তখন অভূতপূর্ব সাড়া মিলল। শত শত নারী আমাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখল, তাদের নিজেদের কষ্টের কথা জানালো। কেউ কেউ ভয়ঙ্কর সম্পর্কের মধ্যে আটকে ছিল, কেউ বা নিরাশায় ভুগছিল। আমি প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবং ভালো আইনজীবীদের নম্বর আর সাপোর্ট সেন্টারের ঠিকানা দিলাম। আমার মনে হলো আমার জীবনের একটি উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আমি আর একা নই, আমি সেই সব নারীর প্রতিনিধি যারা মুক্তি চায়। আমি কেন্দ্রটির কাজ শুরু করলাম। একটি সাধারণ এলাকায় একটি ছোট ভবন ভাড়া নিয়ে সেটি মেরামত ও সজ্জিত করলাম। আমি ইমান নামে একজন তরুণ আইনজীবী আর মুনা নামে একজন মানসিক পরামর্শদাতাকে নিয়োগ করলাম। 2 মাস পর আমি কেন্দ্রটি উদ্বোধন করলাম এবং বাবার সম্মানে এর নাম দিলাম জামাল উদ্দিন নারী সহায়তা কেন্দ্র। উদ্বোধনের দিন অনেক নারী এলো। আমি তাদের সামনে আমার ভিশন নিয়ে কথা বললাম, এই জায়গাটি সেই সব নারীর জন্য যারা নিজেদের একা ও দুর্বল মনে করেন। আমরা আপনাদের পাশে থাকব। সামনের সারিতে বসা এক বৃদ্ধা কেঁদে উঠলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন মা, তুমি সেই কাজটা করছো যা আমি 40 বছর আগে কারো কাছ থেকে আশা করেছিলাম। কেন্দ্রটি প্রতিদিন নতুন নতুন কেস পেতে শুরু করল। শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক ও আর্থিক শোষণের শিকার হওয়া নারীরা আসতে লাগল। প্রতিটি গল্প ছিল যন্ত্রণার, কিন্তু প্রতিটি গল্পই ছিল সাহসের। একদিন রানিয়া নামে এক তরুণী এলো, যার স্বামী তাকে প্রতি রাতে মারধর করত আর তার বাবা মা বলতেন সব সহ্য করতে। আমি তাকে বললাম, রানিয়া, ভয়ের মধ্যে বেঁচে থাকার নাম জীবন নয়, আমরা তোমাকে সাহায্য করব। কয়েক সপ্তাহের মধ্যে আমরা রানিয়ার তালাক কার্যকর করলাম এবং তাকে একটি নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করলাম। যখন দেখলাম রানিয়া একটি ছোট দোকানে কাজ শুরু করেছে এবং নিজের সন্তানদের দেখাশোনা করতে পারছে, তখন আমার চোখে জল চলে এলো। রানিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, বাসেমা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি বললাম, তুমি নিজেই নিজের জীবন বাঁচিয়েছ রানিয়া, আমি শুধু একটু সাহায্য করেছি। এভাবে আরও অনেক গল্প তৈরি হল। দিনা, যার স্বামী তার সব বেতন জুয়ায় উড়িয়ে দিত। আমল, যে ভালোবাসাহীন সংসারে আসবাবপত্রের মতো পড়েছিল। প্রতিটি নারী আমাকে আমার নিজের কথাই মনে করিয়ে দিত। এক সন্ধ্যায় কেন্দ্রের কাজ শেষ করে বের হওয়ার সময় একটি দামি কালো গাড়ি থেকে একজন আইনজীবী নামলেন। তার নাম ওয়ালিদ হাসান। তিনি একটি আন্তর্জাতিক নারী অধিকার সংস্থার হয়ে কাজ করেন। তিনি আমাদের কেন্দ্রের কাজের প্রশংসা করলেন এবং সহযোগিতার প্রস্তাব দিলেন।
তিনি আমাদের কেন্দ্রের বিস্তৃতি আর প্রশিক্ষণের জন্য অর্থায়নের প্রস্তাব দিলেন। 6 মাসের মধ্যে আমরা আরও 3টি শাখা খুললাম এবং 20 জন অতিরিক্ত কর্মী নিয়োগ করলাম। তবে সাফল্যের সাথে সাথে সমালোচনাও এলো। কিছু পুরুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে প্রচার শুরু করল যে আমরা পরিবার ধ্বংস করছি। আমি তাদের পাত্তা দিলাম না, কিন্তু কিছু হুমকি ছিল ভয়ঙ্কর। আমি পুলিশে অভিযোগ জানালাম এবং নিরাপত্তা বাড়ালাম। বাবা আমাকে শিখিয়েছিলেন যে ভয় না থাকা মানে সাহস নয়, বরং ভয়ের মুখেও এগিয়ে যাওয়াটাই হলো আসল সাহস। এক রাতে ক্লান্ত হয়ে অ্যাপার্টমেন্টে ফিরে বারান্দায় বসে তারার দিকে তাকালাম এবং বাবার কথা ভাবলাম। কল্পনা করলাম তিনি ওপর থেকে তাকিয়ে হাসছেন আর বলছেন, তোমাকে নিয়ে আমি গর্বিত মা। রানিয়া আমাকে একটি মেসেজ পাঠিয়েছিল যে তার মেয়ে বড় হয়ে আমার মতো হতে চায়। খুশিতে আমার চোখে জল চলে এলো। আমি আর সেই দুর্বল নারী নই যাকে স্বামী তাড়িয়ে দিয়েছিল। বাবা আমাকে টাকা দিয়েছিলেন, কিন্তু আমি নিজেকে একটি উদ্দেশ্য দিয়েছি। টাকা কেবল একটি মাধ্যম ছিল, কিন্তু আসল শক্তি আমার ভেতরেই ছিল। 3 মাস পর কেন্দ্রটি আরও বড় হলো এবং আমি সমাজের একজন পরিচিত মুখ হয়ে উঠলাম। তবে কিছু মানুষ আমার নামে মিথ্যে রটনা শুরু করল যে আমি নারীদের ব্যবহার করে টাকা কামাচ্ছি। আমি এই মিথ্যে প্রচারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলাম এবং একটি জনপ্রিয় টক শোতে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলাম। পরদিন স্টুডিওতে মেরভাত নামে এক সঞ্চালিকা আমার সাক্ষাৎকার নিলেন। তিনি কঠিন সব প্রশ্ন করলেন এবং আমি সোজাসুজি উত্তর দিলাম। আমি বললাম যে এই কেন্দ্রের সব খরচ আমি নিজের পকেট থেকে দিই এবং সব সেবা বিনামূল্যে দেওয়া হয়। আমি বললাম যে আমরা তালাককে উৎসাহিত করি না, বরং অপমানের হাত থেকে নারীদের রক্ষা করি। দর্শকরা হাততালি দিয়ে আমাকে সমর্থন জানালো। সাক্ষাৎকারের পর অনেক ভালো বার্তার পাশাপাশি কিছু ঘৃণা ভরা বার্তাও এলো, তবে আমি সেগুলো উপেক্ষা করতে শিখে গিয়েছিলাম। হঠাৎ একদিন শরীফের ফোন এলো। সে শান্ত গলায় বলল, বাসেমা, তোমার সাক্ষাৎকার দেখলাম। আমি আসলে তোমাকে চিনতেই পারিনি। আমি যা করেছি তার জন্য লজ্জিত। আমি বললাম, ধন্যবাদ শরীফ, তবে অতীত আর পাল্টাবে না। সে বলল, আমি জানি। আমি ফিরে আসতে বলছি না, শুধু বলতে চাই আমি ভুল ছিলাম। তুমি অসাধারণ এক নারী আর আমি অন্ধ ছিলাম। আমি ফোন রেখে দিলাম, কোনো রাগ বা সুখ অনুভব করলাম না, শুধু এক গভীর প্রশান্তি পেলাম। সেই সপ্তাহেই নওয়াল, শরীফের মা, কেন্দ্রে এলেন। তাকে দেখে আমি রেগে গেলাম, কিন্তু তিনি শান্তভাবে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমি তোমার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি আজ গর্বিত যে তুমি কি হয়ে উঠেছ। তোমার বাবা তোমাকে খুব সুন্দরভাবে রক্ষা করেছেন। আমি তার চোখে অনুশোচনা দেখতে পেলাম। আমি বললাম, আপনার ক্ষমার জন্য ধন্যবাদ, তবে সবকিছু ভুলে যাওয়া সহজ নয়। তিনি চলে গেলেন এবং আমি একা বসে ভাবলাম। আমি উপলব্ধি করলাম যে ক্ষমা অতীতকে ঠিক করতে পারে না, তবে আমাদের হৃদয়কে হালকা করে। আমি শরীফ আর নওয়ালকে ক্ষমা করে দিলাম, তাদের জন্য নয়, নিজের জন্য, যেন ঘৃণা আর তিক্ততার বোঝা থেকে নিজেকে মুক্ত করতে পারি। আমি আমার অফিসের বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলাম। আমার জীবনের সেই দিনটি থেকে আজ পর্যন্ত এক দীর্ঘ যাত্রা ছিল। টাকা আমাকে বদলায়নি, বদলেছে আমার নিজের মূল্য বুঝতে পারা। বাবা আমাকে অস্ত্র দিয়েছিলেন, কিন্তু জীবনটা আমি নিজেই করেছি। আমি শিখেছি যে সম্মান কেনা যায় না, এটি ভেতর থেকে আসে। জামালউদ্দিন নারী সহায়তা কেন্দ্র এখন মাসে ডজন ডজন নারীকে সাহায্য করে। আমি একটি অর্থপূর্ণ জীবন যাপন করছি, যা নিয়ে আমার বাবা নিশ্চিতভাবেই গর্বিত হতেন। মাঝে মাঝে ভাবি, শরীফ যদি সেদিন আমাকে বের করে না দিত তবে কি হতো? হয়তো আমি আজও সেই অপমান সহ্য করে নিজেকে দুর্বল ভেবে দিন কাটাতাম। কিন্তু নিয়তির অন্য পরিকল্পনা ছিল। আমার কষ্টটাই ছিল আমার রূপান্তরের শুরু। আমি ভবিষ্যতের দিকে আশাবাদী চোখে তাকাচ্ছি, করার মতো অনেক কাজ আছে। বাবা আমাকে আর্থিক উত্তরাধিকার দিয়ে গেছেন, কিন্তু আমি একটি মানবিক উত্তরাধিকার রেখে যাচ্ছি, আশা, শক্তি আর পরিবর্তনের উত্তরাধিকার। যখনই কোনো নারী ভয় নিয়ে কেন্দ্রে ঢোকে আর আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে যায়, আমি বুঝি আমি সঠিক কাজটি করছি। জীবন নিখুঁত নয়, চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু এখন আমার কাছে সেই সব মোকাবিলা করার শক্তি আছে। আমি চোখ বন্ধ করে ফিসফিস করে বললাম, ধন্যবাদ বাবা, তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা মানে রক্ষা করা আর মুক্তি দেওয়া। আমি তোমাকে কোনোদিন ভুলব না। পরের 1 বছরে আমার জীবন আরও বড় মোড় নিল। কেন্দ্রটি এখন আর কেবল একটি সহায়তা কেন্দ্র ছিল না,
এটি একটি আন্দোলনে পরিণত হল। আমরা অনেক বড় বড় সংস্থার সাথে কাজ করতে শুরু করলাম। তবে আমার জন্য সবচেয়ে বড় মুহূর্তটি এলো যখন আমি সিদ্ধান্ত নিলাম যে বাবার ব্যবসাগুলোকে আরও সম্প্রসারিত করব। আমি সেই 5টি দোকানে গিয়েছিলাম যেগুলো বাবা আমার জন্য রেখে গিয়েছিলেন। আমি ম্যানেজারদের সাথে বসলাম এবং তাদের বললাম যে এখন থেকে লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ সরাসরি কেন্দ্রে যাবে। তারা সবাই সানন্দে রাজি হলেন। তারা বাবাকে এতটাই ভালোবাসতেন যে আমার যে কোনো সিদ্ধান্তকে তারা আশীর্বাদ হিসেবে নিলেন। একদিন কেন্দ্রে একটি ছোট মেয়ে এলো, নাম সারা। তার মা আমাদের এখানে আশ্রয় নিয়েছিলেন। সারা আমার কাছে এসে একটি ছোট ছবি এঁকে দিল। ছবিতে একটি বড় গাছ ছিল আর তার নিচে অনেকগুলো ছোট ছোট পাখি। সে বলল, বাসেমা আপু, আপনি আমাদের এই বড় গাছটার মতো, যা আমাদের ঝড় থেকে রক্ষা করে। সারার সেই কথাগুলো শুনে আমার মনে হল জীবনের সমস্ত দুঃখের সার্থক সমাপ্তি এখানেই। শরীফের খবর আমি মাঝে মাঝে পেতাম। সে ব্যবসায় খুব একটা সুবিধা করতে পারছিল না। তার মা আর বোন এখন আর আগের মতো দাপট নিয়ে চলতে পারত না। একদিন শুনলাম শরীফ তার বড় বাড়িটি বিক্রি করে দিয়ে একটি সাধারণ ফ্ল্যাটে উঠে গিয়েছে। আমার মন খারাপ হয়নি, আবার আনন্দও হয়নি। আমি শুধু অনুভব করলাম যে সময়ের চাকা সবার জন্যই ঘোরে। আমি সিদ্ধান্ত নিলাম বাবার সেই ডায়েরিটি পড়ার, যা ফুয়াদ চাচা আমাকে দিয়েছিলেন। ডায়েরির পাতায় বাবা আমার জন্য অনেকগুলো চিঠি লিখেছিলেন। একটি পাতায় লেখা ছিল, বাসেমা, যদি কোনোদিন তুমি এই লেখাটি পড়ো তবে জানবে যে আমি সবসময় তোমার পাশে ছিলাম। আমি তোমাকে সম্পদ দিয়েছি ঠিকই, কিন্তু আমি জানি তোমার আসল সম্পদ তোমার হৃদয়। টাকা ফুরিয়ে যেতে পারে, কিন্তু সততা আর দয়া কোনোদিন ফুরায় না। মানুষের সেবা করো, তবেই তুমি প্রকৃত শান্তি পাবে। বাবার সেই কথাগুলো আমার জীবনের মূল মন্ত্র হয়ে গেল। আমি এখন অনেক বেশি শান্ত। আমি জানি আমার জীবনের লক্ষ্য কী। আমি একটি নতুন বই লিখতে শুরু করলাম, আমার নিজের জীবনের গল্প নিয়ে। আমি চাই পৃথিবী জানুক যে একটি সাধারণ মেয়েও কিভাবে সাহসের সাথে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। আজ আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আমি সেই ভীতু বাসেবাকে আর দেখতে পাই না। আমি দেখি একজন আত্মবিশ্বাসী নারীকে, যার চোখে আগামীর স্বপ্ন। বাবা নেই ঠিকই, কিন্তু তার ভালোবাসা আর শিক্ষা আমার প্রতিটি পদক্ষেপে মিশে আছে। আমার জীবন এখন আর শুধু আমার নয়, এটি হাজার হাজার নারীর অনুপ্রেরণা। রাত এখন অনেক হয়েছে। আমি জানালার বাইরে তাকিয়ে শহরের আলোগুলো দেখছি। আমি জানি কাল সকালে যখন সূর্য উঠবে, তখন আবার নতুন কোনো নারী আমাদের কেন্দ্রের দরজায় কড়া নাড়বে। আর আমি সেখানে থাকব তার হাত ধরার জন্য, কারণ আমি জানি হারানো সম্মান আর অধিকার ফিরে পাওয়ার আনন্দ কতটা বিশাল। এটাই ছিল বাসেমার রূপান্তরের পূর্ণাঙ্গ ইতিহাস। একটি জীবন যা শুরু হয়েছিল অবহেলায়, কিন্তু শেষ